ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আমাদের রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা সংকরণ বা হাইব্রিডাইজেশন নিয়েই আমরা আলোচনা করব। তো হাইব্রিডাইজেশন আলোচনা করার আগে প্রথমে আমাদেরকে একটু জেনে নিতে হবে যে সংকরণ বা হাইব্রিডাইজেশন জিনিসটা আসলে কি। আমরা সংকর ধাতু জানি যে একাধিক বিশুদ্ধ ধাতুর মিশ্রণে যে নতুন ধরনের ধাতু তৈরি হয় সেটা হচ্ছে সংকর ধাতু। তো সেই হিসেবে আমাদের সংকর প্রজাতির বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী অর্থাৎ ভিন্ন ভিন্ন ধর্মের প্রজাতিকে ব্রিডিং ঘটিয়ে অর্থাৎ সংকরণ ঘটিয়ে যে নতুন প্রজাতির উদ্ভিদ বা প্রাণী তৈরি করা হয় সেগুলো হচ্ছে সংকর প্রজাতি বা হাইব্রিড শ্রেণীর। তো আমাদের এখানে হাইব্রিড এখানে অরবিটালের অর্থাৎ একাধিক বিশুদ্ধ অরবিটাল মিশ্রিত হয়ে যদি নতুন ধরনের নতুন বৈশিষ্ট্যের অরবিটাল তৈরি হয় সেটাকেই বলা হয় মূলত সংকর অরবিটাল। তো এখানে আমরা জানি আমাদের 4 ধরনের অরবিটাল আছে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটাল। তো এই 4টা অরবিটালের মধ্যে আমরা জানি প্রত্যেকটা অরবিটালের এক একটা আকৃতি এক এক রকম। যেমন এস অরবিটালের আকৃতি গোলাকৃতি, পি অরবিটালের আকৃতি ডাম্বেল আকৃতি, আবার ডি অরবিটালের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি, এফ অরবিটালের আকৃতিটা একটু জটিল প্রকৃতির, এটা আমাদের লেভেলে আলোচনা না করলেও কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে আমাদের একাধিক অরবিটাল মিশ্রিত হয়ে যদি নতুন ধরনের নতুন বৈশিষ্ট্যের অরবিটাল তৈরি করে সেগুলোকেই বলা হয় সংকর অরবিটাল। এবং সংকর অরবিটাল সৃষ্টির এই প্রক্রিয়াটাকেই মূলত বলা হয় সংকরণ বা ইংরেজিতে যেটাকে হাইব্রিডাইজেশন বলে। তো আমরা এই হাইব্রিডাইজেশন বোঝানোর আগে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা সাধারণত সংকরণ যেটা তৈরি করি সেটা সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু সংকরণটা প্রয়োগ করা হয়। অর্থাৎ যখন ইলেকট্রন শেয়ার করবে সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠিত হয় সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। তো আমরা সংকরণ প্রক্রিয়া আলোচনা করার জন্য প্রথমেই যে যৌগটা উদাহরণ হিসেবে বেছে নিব সেটা হচ্ছে মিথেন অণু। আমরা যদি একটা মিথেন দেখি, ধরো মিথেন কার্বনের সাথে হাইড্রোজেনের 4টা বন্ধন আছে। আমি যদি সেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই, যেমন আমরা জানি কার্বনের বাইরের কক্ষে ইলেকট্রন আছে 4টা, ভিতরের কক্ষে 2টা ইলেকট্রন আর বাইরের কক্ষে 4টা ইলেকট্রন। তাহলে এই কার্বন যখন তার 4টা ইলেকট্রন হাইড্রোজেনের ইলেকট্রনের সাথে শেয়ার করে তখন কার্বন তার 4টা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করবে, কিন্তু 4টা হাইড্রোজেন লাগবে কারণ প্রতিটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ার করে। তাহলে এই ইলেকট্রনের সাথে যদি হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে তাহলে এখানে একটা বন্ধন হবে, এইখানে একটা হাইড্রোজেন যদি তার ইলেকট্রনের সাথে শেয়ার করে এখানে একটা বন্ধন হবে, একইভাবে এখানে একটা বন্ধন এবং এখানে একটা বন্ধন। মোট 4টা কার্বনের 4টা ইলেকট্রন 4টা হাইড্রোজেন একটা করে ইলেকট্রনের সাথে শেয়ার করে সমযোজী বন্ধন গঠিত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে কার্বনের 4টা এবং হাইড্রোজেনের 4টা ইলেকট্রন মিলিয়ে মোট 8টা হলে অর্থাৎ কার্বন তার অষ্টক পূর্ণ করলো। একইভাবে প্রতিটা হাইড্রোজেন তার 2-এর নিয়ম অনুসরণ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের গঠনবিন্যাস অর্জন করলো। তাতে 2টা পরমাণুই কিন্তু নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের গঠনবিন্যাস অর্জন করার মাধ্যমে এটা যৌগ গঠন করলো মিথেন। তো এই চিত্রটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা চিত্রের মাধ্যমে যেটা প্রকাশ। অর্থাৎ আমি অরবিটালের সর্ববহিস্থ কক্ষপথে আমার কার্বনের সর্ববহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন হাইড্রোজেনের 4টা ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করলো। এখন ব্যাপারটা যদি আমি ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাই তাহলে কিভাবে হবে সেটা একটু দেখো। আমরা জানি এই মিথেনের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। আমি যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে সেটা হবে 1s2 2s2 2p2, অর্থাৎ কার্বনের 1s এ 2টা 2s এ 2টা এবং 2p-তে 2টা ইলেকট্রন থাকে। তো এটা আমি আরেকটু যদি সাজিয়ে লিখি তাহলে 1s2 2s2 2px1 2py1 এবং এই ক্ষেত্রে 2pz অরবিটালে 0, কোনো ইলেকট্রন নাই। কিন্তু কার্বনের সাথে যেহেতু আমাদের 4টা হাইড্রোজেনের 4টা ইলেকট্রন একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে, অথচ আমাদের ইলেকট্রন বিন্যাসে px এ একটা এবং py তে একটা, দুইটা সিঙ্গেল ইলেকট্রন আছে।
তাহলে কার্বন তার যৌগ গঠনের প্রয়োজনেই হাইড্রোজেনের সাথে ইলেকট্রন যখন একটা ইলেকট্রন শেয়ার করবে তার 4টা সিঙ্গেল ইলেকট্রন হইতে হবে। তো 4টা সিঙ্গেল ইলেকট্রন করার জন্য ওই কার্বনটা উত্তেজিত হয়ে বা উদ্দীপিত হয়ে তার 2s অরবিটালে যে 2টা ইলেকট্রন আছে তার মধ্যে একটা ইলেকট্রন নিজের কাছে রেখে আরেকটা ইলেকট্রন পাঠিয়ে দিবে 2p(x1), 2p(y1) এবং 2pz অরবিটালে একটা ইলেকট্রন পাঠাবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের একটা s, 3টা p এ 3টা ইলেকট্রন, মোট 4টা সিঙ্গেল ইলেকট্রন হইল। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা হিসাব করব, যেমন দেখো আমি খুব দ্রুতই যদি বলি, এখন এই 4টা সিঙ্গেল ইলেকট্রন 4টা হাইড্রোজেনের সাথে যদি শেয়ার করে, তাহলে সেক্ষেত্রে ধরো এটার সাথে 1s1 হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ার হলো, এটার সাথে একটা ইলেকট্রন শেয়ার হলো, এটার সাথে একটা ইলেকট্রন শেয়ার হলো, এটার সাথে একটা ইলেকট্রন শেয়ার হলো। তাহলে কার্বনের যে 4টা ইলেকট্রন 2s1, 2px, 2py, 2pz একটা করে ইলেকট্রন আছে, সেটা 4টা হাইড্রোজেনের 4টা 1s1-এর সাথে যদি শেয়ার হয়, তাহলে সেক্ষেত্রে যে বন্ধনগুলো তৈরি হবে, আমরা যদি এই বন্ধনটাই হিসাব করি যে 2s অরবিটালের সাথে আমার 1s-এর একটা বন্ধন তৈরি হলো, তাহলে সেক্ষেত্রে 2s1 মানে হচ্ছে কার্বনের 2s1 এবং হাইড্রোজেনের 1s1-এর সাথে বন্ধন তৈরি হলে তখন তাদের মধ্যে যে বন্ধন দৈর্ঘ্য হবে সেটা হবে 2টা নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব সেটা। অর্থাৎ 2s1-এর সাথে যদি 1s-এর বন্ধন তৈরি হয়, তার বন্ধন দূরত্ব বা বন্ধন দৈর্ঘ্য হবে এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াস পর্যন্ত যে দূরত্ব সেটা। একইভাবে 2px-এর সাথে যদি 1s-এর বন্ধন তৈরি হয়, আমি 2px-এর আকৃতিটা যদি এইভাবে চিন্তা করি যে এটা একটা px অরবিটাল, যার একটা ইলেকট্রন এখানে আছে এবং হাইড্রোজেনের সাথে একটা ইলেকট্রন যদি শেয়ার করে, তখন তার ইলেকট্রনটা 2টা ওভারল্যাপ করে এইভাবে বন্ধন তৈরি করবে। তখন এইটার বন্ধন দৈর্ঘ্য যদি আমি হিসাব করি, তাহলে এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াস পর্যন্ত যে দূরত্ব সেটাই হবে তার বন্ধন দৈর্ঘ্য। একইভাবে py-এর সাথে 1s-এর বন্ধন দৈর্ঘ্য এটার মতো হবে, pz-এর সাথে এটার বন্ধন দৈর্ঘ্য সেম। অর্থাৎ এইভাবে যদি বন্ধন তৈরি করে, তাহলে দেখা যাচ্ছে একটা বন্ধন দৈর্ঘ্য কিছুটা ছোট এবং বাকি যে 3টা বন্ধন দৈর্ঘ্য আছে কার্বনের সাথে হাইড্রোজেনের, 3টা সমান এবং ওই 3টা ওই একটা থেকে কিছুটা বড়, এভাবে হইতো। কিন্তু বাস্তবে দেখা যায় কার্বনের সাথে হাইড্রোজেনের যে 4টা বন্ধন দৈর্ঘ্য আছে, 4টা সমান, কোনোটা ছোট বা বড় নাই। তার মানে তখনই হাইব্রিড অরবিটালের ধারণাটা আসছে যে নিশ্চয়ই আমাদের এই কার্বনের যে অরবিটালগুলো ভিন্ন ভিন্ন জায়গায় আছে, সেগুলো ওইভাবে না থেকে বাইরের কক্ষপথে যে অরবিটালগুলো আছে সবগুলো একসাথে মিক্স আপ হয়ে নতুন ধরনের নতুন বৈশিষ্ট্যের অরবিটাল তৈরি করে। অর্থাৎ আমাদের একটা s অরবিটাল এবং 3টা p অরবিটাল একসাথে মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে একসাথে নতুন বৈশিষ্ট্যের নতুন ধরনের অরবিটাল তৈরি করবে। তো দেখো, এই জিনিসটা বোঝানোর জন্য আমি প্রায় সময় একটা উদাহরণ তোমাদেরকে দিই। এই মুহূর্তে আমি সেই উদাহরণটা একটু করে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, ধরো আমার কোনো একটা প্যাকেটে আমি 1 কেজি চিনি রাখলাম, সুগার চিনি, এবং বাকি 3টা আলাদা আলাদা প্যাকেটে আমি তাও 1 কেজি করে লবণ, এইটাও 1 কেজি লবণ এবং এইটাও 1 কেজি লবণ আলাদা করে প্যাকেটে রাখলাম। 4টা প্যাকেটে, প্রত্যেকটাতে 1 কেজি সমান সমান, এবং প্রথমটাতে চিনি, বাকি 3টাতে লবণ। তো সেক্ষেত্রে যেহেতু লবণও সাদা চিনিও সাদা, ইকুয়াল যদি ডিস্ট্রিবিউশন করতে বলা হয়, 4 জনকে 4টা প্যাকেট দিলে হয়তো কেজি বা ওজন হিসেবে 4টা সমান ভাগে ডিস্ট্রিবিউট করা আছে, কিন্তু তাতে যে চিনি পাবে তার ভাগে লবণ যাবে না, আর যে লবণ পাবে তার ভাগে চিনি যাবে না, অর্থাৎ ইকুয়াল ডিস্ট্রিবিউশন হইল না। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ওই 1 কেজি চিনি এবং 1 কেজি 1 কেজি 1 কেজি করে লবণ, 3টা যদি সবগুলো এক জায়গায় ঢালি, তাহলে সেখানে মোট এই 1 কেজি আর এই 3 কেজি মিলে মোট কিন্তু 4 কেজি হবে। এই 4 কেজি 3 কেজি লবণ এবং 1 কেজি চিনি সহ যখন আমি ভালো করে মিক্স করব, মিক্স করার পরে যদি আমি সেখান থেকে আবার 1 কেজি করে প্যাকেট করি, তখন কিন্তু মোট 4টা প্যাকেট হবে। কারণ এখানে তো আমার কোনো
লবণ কিংবা চিনি এটা কোথাও অপচয় হয় না, সব এক জায়গায় আছে। সেখান থেকে আমি আবার 4টা প্যাকেট পাবো, সবগুলোতে তখন চিনির পরিমাণ এবং লবণের পরিমাণ সবগুলোতে সমান থাকবে, অলমোস্ট সমান। অর্থাৎ আমাদের এখানেও 1 কেজি চিনি এবং 3 কেজি লবণ যদি একসাথে মিশ্রিত করে আমি আবার যখন আলাদা করব, তখন সেখানে লবণ এবং চিনির পরিমাণ অর্থাৎ সবগুলোতে ইকুয়াল রেশিও অনুসারে সমান। কিন্তু প্রতিটা প্যাকেটে তখন যদি আমি একটু মুখে দিয়ে দেখি, সেখানে লবণের পরিমাণ বেশি হবে, কারণ লবণ 3 কেজি আর চিনি ছিল 1 কেজি। তো এইখানেও ব্যাপারটা যদি আমি এই এস অরবিটালের সাথে যদি সুগার বা চিনি হিসেবে কল্পনা করি, আর পিএক্স, পিওয়াই, পিজেড এগুলোকে যদি লবণের সাথে তুলনা করি, তার মানে এইখানেও যে 3টা মিলে একটা এস এবং 3টা পি অরবিটাল মিলে যে হাইব্রিড অরবিটাল হবে, সেটার নাম হবে sp3। তখন আমাদেরকে এখানে লিখতে হবে, অর্থাৎ আমার যে 4টা হাইব্রিড অরবিটাল হবে তার জন্য আমি কার্বন উত্তেজিত অবস্থায় sp3 সংকরণ বা sp3 সংকর অরবিটাল গঠন করে। তাহলে sp3-তে এখানে তো হয়তো 2s আছে, এখানে 2px আছে, 2py আছে, সেগুলো না লিখে শুধুমাত্র আমরা s অরবিটাল একটা এবং 3টা p অরবিটালের সমন্বয়ে মোট 4টা sp3 হবে। মোট 4টা sp3 আমরা এখানে লিখলাম যে sp3 4টা হবে। তো এগুলোতে আবার ইলেকট্রন আছে প্রত্যেকটাতে একটা করে, তাহলে আমরা সেই একটা ইলেকট্রন একটা ইলেকট্রন করে 4টা অরবিটালে 4টা ইলেকট্রন দিলাম। তাহলে দেখো আমাদের সবগুলো অরবিটাল এখন সমান হয়ে গেল, sp3 অরবিটাল। এইবার এই 4টা অরবিটাল যদি আমি কেন্দ্রের চারপাশে রাখি, নর্মালি যদি সেটা 2 ডাইমেনশনাল হইতো, সেটা হয়তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হলে তারা ম্যাক্সিমাম দূরত্বে থাকতো। কিন্তু 3 ডাইমেনশনালি একটা কেন্দ্রের চারপাশে যখন 4টা অরবিটাল থাকবে, সেটার একটা নিয়ম হচ্ছে এটা একটা চতুস্তলকের 4টা কর্নারে অবস্থান করে, একটা চতুস্তলক। এখন চতুস্তলকটা আমরা যদিও এটা কল্পনার আশ্রয় নিয়েই আমাকে আঁকতে হবে, অর্থাৎ আমি আঁকবো এইভাবে যে 3টা প্রথমে সমবাহু ত্রিভুজের 3টা বিন্দু দিব এবং চতুর্থ বিন্দুটা কিছুটা এইদিকে দিয়ে আমি এটাকে প্রথমে আউটলাইন করব। এটা আউটলাইন দিলাম। এবার এই চতুর্ভুজের মাঝখানে একটা বিন্দু নির্বাচন করব, যাতে এটা থেকে এটার দূরত্ব মোটামুটি সমান থাকে, এইটা থেকে এটার দূরত্ব এবং এটার দূরত্ব মোটামুটি সমান থাকে। তাহলে সেই হিসেবে sp3-তে যেহেতু পি এর পোর্শনটা বেশি, পি 3টা এবং এস একটা, এবং আমরা এটা পার্সেন্টেজ করলে দেখা যায় যে এস এর পার্সেন্টেজ হচ্ছে মাত্র 25% আর পি এর পার্সেন্টেজ হচ্ছে 75%। পার্সেন্টেজ হিসাব করারও নিয়মটা হচ্ছে এখানে টোটাল অরবিটাল 4টা, তার মধ্যে এস একটা, 100টার মধ্যে কত হবে, তাহলে সেটা 25%। আর একইভাবে পি এর পোর্শন যেটা হবে সেটা হবে 4/3 × 100, তাহলে সেটা হবে 75%। এইভাবে তাহলে সেই জন্য sp3 অরবিটালগুলা আমাদের পি অরবিটালের দিকে একটু বেশি এবং এস অরবিটালের দিকে একটু কম, অর্থাৎ আমাদের অরবিটালের চিত্রটা অনেকটা এই টাইপের হবে। মানে এই যে এই লোবটা, বড় লোবটা পি এর অংশ আর ছোট্ট লোবটা এস এর অংশ ধরা যায়। একইভাবে এইখানে একটা অরবিটাল আমি এইভাবে লিখব, একইভাবে আমাদের এইখানে আরেকটা অরবিটাল এইভাবে হবে এবং এইখানে আরেকটা অরবিটাল এইভাবে হবে। অর্থাৎ 4টা অরবিটাল একটা চতুস্তলকের 4টা কর্নারের দিকে 4টা কোণায় অবস্থান করবে এবং সেখানে প্রতিটাতে একটা করে ইলেকট্রন আছে। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তাহলে 4টা ইলেকট্রন যদি আমি দেখি যে এই 4টা ইলেকট্রন, এখন অরবিটালগুলো কিন্তু সবগুলো সমান মাপের, কোনো অরবিটাল ছোট বড় নাই, প্রত্যেকটা sp3। এখন এই 4টা ইলেকট্রনের সাথে আমাদের হাইড্রোজেনের 1s এর 4টা ইলেকট্রন বন্ধন করে শেয়ার করবে এবং শেয়ার করলেই তারা আমরা, অর্থাৎ এখানে যে ইলেকট্রন দুইটা হচ্ছে, ইলেকট্রন দুইটা ওই দুইটা অরবিটাল যখন মুখোমুখি ওভারল্যাপিং করবে, সেখানে বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন হবে, কারণ সমানমুখী স্পিনের ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে। আমরা তো যৌগটাই গঠন করতেছি এখানে, অর্থাৎ বন্ধন হয়ে আকর্ষণ করতেছে, সুতরাং সেখানে বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন হবে। এবং এই চিত্রটাই আমরা একটু কষ্ট করে এখানে তার নিচে অথবা পাশে লিখব। আমাদের এখানে মাঝখানের যে পরমাণুটা সেটা হচ্ছে কার্বন, তার উপরে একটা হাইড্রোজেন যুক্ত আছে, আবার এইদিকে একটা হাইড্রোজেন যুক্ত আছে
নিচের দিকে একটা হাইড্রোজেন যুক্ত আছে এবং এদিকে আরেকটা হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে দেখো এগুলাকে যদি আমি আউটলাইন দিয়ে সংযুক্ত করি তাহলে সেক্ষেত্রে আমার এটারও আকৃতি ঠিক ওই চতুস্তলকীয় আকৃতিটা হয়েছে এবং প্রতিটা বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি এবং চতুস্তলকের বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি প্রত্যেকটা কোণের মান। আর মিথেনের আকৃতি হচ্ছে চতুস্তলকীয়। তাহলে আমরা খুব সহজেই মিথেন অণুর গঠন দেখলাম। অর্থাৎ আমাকে প্রথমে কার্বনের ইলেকট্রন বিন্যাস উত্তেজিত অবস্থায় যা হয় সেটা লিখতে হবে, তারপরে sp3 সংকরণ ঘটাইতে হবে। সংকরণ ঘটানোর পরে আমরা চিত্রটা আঁকবো, প্রথমে অরবিটাল গঠন, তারপরে ওই কার্বনের সাপেক্ষে বাকি হাইড্রোজেন চারটা কোথায় কী অবস্থানে আছে সেটা দেখাইতে হবে এবং আকৃতিটা নিচে লিখে দিতে হবে। এই আকৃতিটা হচ্ছে আকৃতি আমরা লিখব যে আকৃতিটা হচ্ছে চতুস্তলকীয়। চতুস্তলকীয় বা ইংরেজিতে এটাকে বলা হয় টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় আমরা পেয়ে গেলাম যে মিথেন অণুর গঠন এরকম। এইবার এই মিথেন অণুর সাথে সাথে আমাদের আরও দুইটা যৌগ খুবই ইম্পর্টেন্ট, যেটা sp3 সংকরণ প্রক্রিয়ায় বন্ধন গঠন করে এবং সেই দুইটা যৌগ হচ্ছে একটা অ্যামোনিয়া এবং আরেকটা হচ্ছে পানি। তাহলে আমাদের প্রথম যৌগ যেটা লিখলাম সেটা হচ্ছে মিথেন, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যামোনিয়া এবং পরবর্তীতে আমরা পানির অণুর গঠন দেখাবো। তাই দেখো আমাদেরকে প্রথমেই কিন্তু নির্বাচন করতে হবে যেখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা। আমাদের কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ যাকে কেন্দ্র করে অন্য পরমাণুগুলো সেটার সাথে যুক্ত থাকে সেটা আমাদের দ্বিতীয় যৌগের কেন্দ্রীয় পরমাণু হবে, তাহলে ডেফিনেটলি নাইট্রোজেন। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। সুতরাং ইলেকট্রন বিন্যাস যেটা করব সেটা হচ্ছে 1s2 2s2 2p3। পি অরবিটালের 3টা ইলেকট্রন আছে, কিন্তু পি অরবিটালের আবার সাব অরবিটাল যেটা আছে, পি এর 3টা সাব অরবিটাল আছে, অর্থাৎ 1s2 2s2 2px1 2py1 এবং 2pz1। তাহলে 3টা সিঙ্গেল অরবিটালে 3টা ইলেকট্রন আছে এবং নাইট্রোজেনের সাথে আমাদের 3টা ইলেকট্রনের শেয়ার হবে। কিন্তু আমাদের নিয়ম অনুসারে বাইরের শক্তি স্তরে যেই কটা অরবিটাল আছে তারা একসাথে মিশ্রিত হয়ে নতুন ধরনের বৈশিষ্ট্যের নতুন অরবিটাল গঠন করবে, নতুন হাইব্রিড অরবিটাল। তাহলে এখানে যেহেতু এই ক্ষেত্রে s এবং 3টা p আছে, তাহলে একটা s এবং 3টা p মিলে 4টা sp3 গঠন করবে। দেখো অনেকের আবার ধারণা যে এখানে 2টা ইলেকট্রন আছে, সে কেন হাইব্রিড অরবিটালে অংশগ্রহণ করবে। হাইব্রিড অরবিটাল, হাইব্রিড কিন্তু ইলেকট্রন না, অর্থাৎ অরবিটাল বাইরের কক্ষে যা আছে তারা মিলেই হাইব্রিড অরবিটাল গঠন করবে। সুতরাং এই ক্ষেত্রে নাইট্রোজেন যেটা করবে সেটা হচ্ছে sp3 সংকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, আবারও sp3 সংকরণ। এবং আমরা জানি sp3 সংকরণ হলেই 4টা sp3 হবে। তাহলে sp3, তারপরে sp3, তারপরে আবার sp3 এবং 4টা sp3 এইভাবে গঠন করবে। এইবার এই 4টা sp3-তে প্রথম এসে যেহেতু 2টা ইলেকট্রন আছে, এইখানেও 2টা ইলেকট্রন হবে, বাকিগুলোতে একটা একটা করে ইলেকট্রন যাবে। মানে sp3 সংকর অরবিটাল 4টা হয়েছে, কিন্তু তার মধ্যে একটাতে 2টা ইলেকট্রন থাকবে, বাকিগুলোতে একটা একটা করে ইলেকট্রন। এখন এই চিত্রটা যদি আমি একইভাবে আঁকতে যাই তাহলে সেক্ষেত্রে দেখো এই চিত্রটা, অর্থাৎ আমি অ্যামোনিয়ার গঠনের চিত্রটা যদি দেখাই তাহলে সেক্ষেত্রে যেটা হবে, আমি আবারও 4টা মানে ইয়েতে অর্থাৎ 3 চতুস্তলকের চিত্র আঁকার জন্য আমি প্রথমেই 3টা বিন্দু সমবাহু ত্রিভুজের 3টা বিন্দুর মতো দিয়ে দিব এবং একটা বিন্দু এই পাশ করে একটু এই সাইড করে দিব এবং এইখান থেকে আউটলাইন প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা এবং তারপরে এইটা আউটলাইন দিলাম। এবার দেখো এইটার যে মধ্যবিন্দু সেটা এই মধ্যবিন্দু নির্বাচন করলাম, এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব, এইটা এবং এই দূরত্ব এগুলা নির্দিষ্ট করে দিলাম। এবার আবার আগের মতো আমি যদি একটা sp3 এখানে আঁকি, একটা sp3 এখানে আঁকি, একটা sp3 এখানে আঁকি এবং একটা sp3 যদি এখানে আঁকি, তাহলে 4টা sp3 মোটামুটি আমি এঁকে রাখলাম। sp3 4টা, কিন্তু এইবার একটাতে 2টা ইলেকট্রন, তাহলে এই উপরের বিন্দু যেটা আছে, উপরের অরবিটাল যেটা আছে সেখানে 2টা ইলেকট্রন দিলাম, বাকিগুলোতে একটা একটা করে ইলেকট্রন আমি রাখলাম। এই ইলেকট্রনগুলো যেহেতু হাইড্রোজেনের সাথে শেয়ার করবে, সেখানে বিপরীতমুখী স্পিনে ইলেকট্রন এসে
সেখানে বন্ধনে আবদ্ধ হয়ে যৌগ গঠন করবে। এটার সাথে একটা বন্ধন, এটার সাথেও বন্ধন গঠন করলো, কিন্তু এই একজোড়া ইলেকট্রন সেগুলা কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন হিসেবে রয়ে যায়। মুক্ত জোড় মানে এগুলা কারোর সাথে বন্ধনে আবদ্ধ না, এগুলাকে বলা হয় এলপি বা লোন পেয়ার ইলেকট্রন। আর এগুলো হচ্ছে বন্ড পেয়ার, এইটা হচ্ছে বন্ড পেয়ার এবং এইটাও কিন্তু বন্ড পেয়ার। বন্ড পেয়ার মানে বন্ডের অবস্থায় আছে এবং পেয়ার্ড অবস্থায় আছে। আর এটা লোন অ্যালোন নিঃসঙ্গ বা জোড়বদ্ধ অবস্থায় আছে, সেই জন্য এটা লোন পেয়ার, এটা বন্ড পেয়ার। এখন একটু ভালো করে দেখো, সেটা হচ্ছে এই লোন পেয়ার ইলেকট্রন বন্ড পেয়ার ইলেকট্রনের সাথে পাশাপাশি থাকার কারণে বিকর্ষণ করবে। এই জোড়া এই জোড়ার সাথে বিকর্ষণ করবে, এই জোড়া এই জোড়ার সাথে, এই জোড়া এই জোড়ার সাথে বিকর্ষণ করবে। কিন্তু বিকর্ষণের মাত্রাটা আবার লোন পেয়ার বিকর্ষণের মাত্রা সবচেয়ে বেশি, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণের মাত্রা তার চেয়ে কিছুটা কম, এবং বন্ড পেয়ারের বিকর্ষণের মাত্রা সবচেয়ে কম। তাহলে একটু যদি খেয়াল করো, আমাদের এখানে কিন্তু লোন পেয়ার বিকর্ষণ নাই, কারণ লোন পেয়ার এক জোড়া আছে, কিন্তু লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণও আছে, আবার বন্ড পেয়ার বিকর্ষণও আছে। কিন্তু বন্ড পেয়ার বিকর্ষণের চেয়ে বন্ড পেয়ার বিকর্ষণটা বেশি, অর্থাৎ এই বিকর্ষণটা বেশি হওয়ার কারণে এটা কিছুটা এটাকে চাপিয়ে দিবে, কিছুটা কাছাকাছি চলে আসবে। এই বিকর্ষণের চেয়ে বেশি হওয়ার কারণে এটা কিছুটা চেপে যাবে। তো নর্মালি চতুস্তরকের যে কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কিন্তু এটা চেপে যাওয়ার কারণে এটার বন্ধন কোণের মান কিছুটা কমে যাবে, এবং সেক্ষেত্রে বন্ধন কোণের মান হয় 107 ডিগ্রি। ওটা ছিল 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি, আর এখানে বন্ধন কোণের মান হবে 107 ডিগ্রি। এখন এই চিত্রটা যখন আমি পাশাপাশি আবার আমার মাঝখানের পরমাণুটা হচ্ছে নাইট্রোজেন লিখলাম, তার উপরে কোনো পরমাণু নাই, সুতরাং ওইখানে এক জোড়া ইলেকট্রন, যেটাকে মুক্ত জোড়া ইলেকট্রন বলি। আর এই পাশে ধরো একটা হাইড্রোজেন আছে, যে হাইড্রোজেনটা এখানে লিখলাম, আর নিচের দিকে একটা হাইড্রোজেন আছে যেটা এখানে লিখলাম, আবার পাশে আরেকটা হাইড্রোজেন আছে এখানে লিখলাম। তাহলে দেখো এই তিনটা, অর্থাৎ নাইট্রোজেনের সাপেক্ষে হাইড্রোজেন যে তিনটা পজিশন আছে সেটা অনেকটা পিরামিড আকৃতি। তাহলে এই ক্ষেত্রে আমার নাইট্রোজেন ও sp3 সংকরণ করা সত্ত্বেও তার আকৃতিটা কিন্তু পিরামিড আকৃতি হচ্ছে, এবং এই বন্ধন কোণের মান এখানে কিন্তু দুইটা বন্ড অ্যাঙ্গেল সৃষ্টি হবে। তাহলে সেই অ্যাঙ্গেলের মান কিন্তু একটু কমে গিয়ে 107 ডিগ্রি হচ্ছে। তাই দেখো অ্যামোনিয়াতে বন্ধন কোণের মান ওই মুক্ত জোড় ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রন বিকর্ষণের তারতম্যের কারণেই অর্থাৎ এখানে বন্ধন কোণের মান হয়ে যাচ্ছে 107 ডিগ্রি, আগেরটা ছিল কিন্তু 109.5 ডিগ্রি। এবার আমি এই sp3-র মধ্যে সর্বশেষ যেটা আছে, অর্থাৎ পানির গঠনটা দেখি আমি লেকচারটা শেষ করব। তোমরা একটু বাকি জিনিসটা একটু মনোযোগ সহকারে দেখো। এই ক্ষেত্রে আমরা যেটা দেখব এবার, যে আমার পানির যে আকৃতি, তাহলে সেক্ষেত্রে পানির ক্ষেত্রে আমার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পরমাণুর সংখ্যা যেহেতু 8, তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p4। তো এটাও আমি সাজিয়ে যদি লিখি 1s2 2s2 2px 2py এবং 2pz, তাহলে ইলেকট্রন যদি আমি প্রথমে একটা করে দিই, 3টা ইলেকট্রন, কিন্তু চতুর্থ ইলেকট্রনটা আবার প্রথমে দিলে এখানে 2টা, এখানে একটা হচ্ছে। তাহলে দেখো স্বাভাবিক নিয়মে আমাদের যেহেতু অর্থাৎ আমার অক্সিজেনের 2টা ইলেকট্রন সিঙ্গেল আছে এবং হাইড্রোজেনের সাথে 2টাই সিঙ্গেল ইলেকট্রন শেয়ার করবে, সুতরাং আমাকে অক্সিজেনকে কিন্তু আরও উদ্দীপিত করতে হবে না। এই ক্ষেত্রে আবারও নিয়ম অনুসারে বাইরের শক্তি স্তরের যেই 4টা অরবিটাল আছে, একটা s 3টা p মিলে আবারও sp3 হাইব্রিড অরবিটাল গঠন করবে। তাহলে আমরা বলতে পারি যে অক্সিজেন sp3 সংকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। sp3 সংকরণ গঠন করলে একটা sp3, এইখানেও sp3, এইখানেও sp3, এবং আমাদের চতুর্থ এটাও sp3 হাইব্রিড অরবিটালে গঠন করবে। কিন্তু এখানে যেহেতু প্রথম দুইটাতে আবার এই 1s2 কিন্তু ভিতরের শক্তি স্তর, এটা আমার অরবিটালে অংশগ্রহণ করবে না, আমার সংকরণ প্রক্রিয়া অংশগ্রহণ করবে না হাইব্রিড অরবিটালে। তাহলে বাকিগুলোতে দুইটা একটা করে ইলেকট্রন আছে। আবার কোনো বইতে এই sp3 অরবিটালগুলোকে আরেকটা নাম দেওয়া হয়েছে, বিশেষ নাম, সেটা ψ1 ψ2, এটা ψ3 এবং এটা হচ্ছে ψ4।
এখানে সাই হচ্ছে হাইব্রিড অরবিটালের আলাদা সিম্বল। তাহলে সাই 1 মানে হচ্ছে sp3 অরবিটাল প্রথমটা, sp3 দ্বিতীয়টা, sp3 তৃতীয়টা এবং sp3 চতুর্থটা। সেখানেও এখানে যদি ইলেকট্রন দিই, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে একটা ইলেকট্রন আছে। তাহলে আমাদের মানে হাইব্রিড অরবিটাল গঠনটা হয়ে গেল। কিন্তু এইবার আবারও সেই চিত্র যদি আমি আবারও আঁকতে যাই, তাহলে এই ক্ষেত্রে প্রতিবারই নিয়ম কিন্তু সেম। আমি ত্রিভুজের 3টা বিন্দু প্রথমে দিয়ে এই পাশ করে একটা বিন্দু দিব। তাহলে এইখানে যখন আমরা এটাকে আউটলাইন দিয়ে সংযুক্ত করব, তাহলে ফাইনালি এইখানে আমাদের বিন্দুটা দিতে হবে। এখান থেকে এটার দূরত্ব যা, এটার দূরত্ব তা, এটার দূরত্ব জাস্ট করব। তো এই ক্ষেত্রে আমরা যদি এই অরবিটালটা এইভাবে আঁকি, এই অরবিটালটা এইভাবে আঁকি এবং নিচের অরবিটালটাও এইভাবে আঁকলাম এবং এইটাও এইভাবে যদি আঁকি, তাহলে দেখো এখানে 4টা অরবিটাল আমরা আঁকলাম sp3 অরবিটাল, কিন্তু সেটাতে দুইটাতে এক জোড়া করে ইলেকট্রন। এইবার আমি এটাতে এক জোড়া ইলেকট্রন দিলাম এবং এইখানেও এক জোড়া ইলেকট্রন দিলাম, আর বাকি দুটাতে দুটা সিঙ্গেল ইলেকট্রন, তাদের একমুখী স্পিনের ইলেকট্রন দিলাম। এখন এই ইলেকট্রন দুটা হাইড্রোজেনের সাথে শেয়ার করবে, হাইড্রোজেনের সাথে শেয়ার করে বন্ধন তৈরি করবে। কিন্তু এখানেও দেখো আমাদের এইখানে এই এক জোড়া হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, এই এক জোড়া তাও লোন পেয়ার ইলেকট্রন, এখানে বন্ড পেয়ার এবং এইখানেও বন্ড পেয়ার। এইবার দেখো এখানে কিন্তু লোন পেয়ার বিকর্ষণও আছে, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণও আছে, আবার বন্ড পেয়ার বিকর্ষণও আছে। প্রথমত লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণটা বন্ড পেয়ার হচ্ছে বেশি হওয়ায় এটা কিছুটা চেপে এটাকে কাছাকাছি নিয়ে আসবে, বন্ড অ্যাঙ্গেল একটু কমবে। একইভাবে লোন পেয়ারের বিকর্ষণটা যেহেতু ওই দুইটা থেকে বেশি, সুতরাং এটাকে চাপিয়ে আরও কাছাকাছি এনে এখানে যে বন্ধন কোণ হবে সেই কোণের মান হবে 104.5 ডিগ্রি। অ্যামোনিয়ার ক্ষেত্রে ছিল 107 ডিগ্রি, মিথেনের ক্ষেত্রে ছিল 109.5 ডিগ্রি, আর এখানে হচ্ছে 104.5 ডিগ্রি। এবং এক্ষেত্রে যদি আমি এটার চিত্রটা নতুন করে, মাঝখানে যে কেন্দ্রীয় পরমাণু সেটা হচ্ছে অক্সিজেন এবং তার উপরের দিকে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন, এদিকে মুক্তজোড় ইলেকট্রন, আর হাইড্রোজেনটা একটা নিচের দিকে আছে এবং আরেকটা এদিকে আছে। তাহলে যদি এটার সাপেক্ষে দেখা যায় যে হাইড্রোজেন অক্সিজেনের সাপেক্ষে উল্টো ভি আকৃতিতে আছে, ভিকে উল্টালে যেরকম হয়, অথবা একটা কোণ সৃষ্টি করে কোণ আকৃতিতে আছে, তাহলে মিথেনের আকৃতি চতুস্তলকীয় ছিল, অ্যামোনিয়ার আকৃতি পিরামিড আকৃতি ছিল, কিন্তু পানির অণুর আকৃতি হচ্ছে উল্টো ভি আকৃতি। এবং স্বাভাবিকভাবে ওই যে এলপি বিকর্ষণ বা লোন পেয়ার বিকর্ষণটা সবচেয়ে বেশি, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণটা কিছুটা কম, এবং বন্ড পেয়ার বিকর্ষণটা সবচেয়ে কম হওয়ার কারণে এইটার বিকর্ষণ বেশি তাদের কাছাকাছি এনে দেওয়ার কারণে এটার কোণের মানটা হয়ে গেছে 104.5 ডিগ্রি এবং আকৃতি হচ্ছে উল্টো ভি আকৃতি। তাহলে এখান থেকে যে প্রশ্নটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিথেন, অ্যামোনিয়া এবং পানি, এই 3টা যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরণ। কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন। এদের সংকরণ sp3 একই হওয়া সত্ত্বেও এদের 3টা যৌগের বা 3টা অণুর আকৃতিও ভিন্ন, আবার বন্ধন কোণের মানও ভিন্ন। এটা আকৃতি চতুস্তলকীয়, পিরামিড আকৃতি, উল্টো ভি আকৃতি, এবং বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি, 107 ডিগ্রি এবং 104.5 ডিগ্রি। তাহলে এই ব্যাখ্যাটা, অর্থাৎ এই 3টা বন্ধন কোণের আকৃতি এবং অণুর আকৃতি ভিন্ন হওয়ার কারণ মূলত মুক্ত জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রনের কারণেই সেটা হয়, এবং সেই ব্যাখ্যাটা আমরা এই সংকরণের মাধ্যমে প্রকাশ করব। এটাই হচ্ছে আমাদের প্রথমত sp3 সংকরণের আমার যাবতীয় যত কিছু আছে সব। আমি নেক্সট ক্লাসে, এই ভিডিওটা হয়তো লেংদি হয়ে যাচ্ছে বলেই আমি নেক্সট ক্লাসে sp3-র পরে আমরা sp2, sp এবং অন্যান্য সংকরণগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু জাস্ট নজর দিবা। এই প্রসঙ্গে আমি একটু করে বলে নিই, সেটা হচ্ছে আমাদের এই চতুস্তলকের বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি। কেন? এটা হয়তো মানে আমি কোনো অ্যাপারেটাস নাই যেটা দিয়ে তোমাদেরকে বুঝাতে পারবো, কিন্তু আমি তোমাদেরকে একটু সাজেস্ট করব। আমাদের চমক হাসান, একজন এক্স বুয়েটিয়ান, ওনার একটা ভিডিও আছে এরকম, যে চতুস্তলকের বন্ধন কোণ 109.5 ডিগ্রি। কেন? তোমরা ইউটিউবে সার্চ দিলে চতুস্তলকের বন্ধন কোণ দিয়ে, তাহলে ওই চমক হাসানের ওই ভিডিওটা পাবা। ওটাতে খুব সুন্দর করে বোঝানো আছে
এবং ওইখানে তোমরা মোটামুটি যেহেতু হাতে কলমে সেটা বুঝেছে, সুতরাং সেটা খুব ভালো করে বুঝবা। তো ওইটা বুঝলে আমাদের এইটা সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার একটা কনসেপ্ট আসবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক।